এবছর ঢাকা মেডিকেল কলেজের কেইটি ব্যাচের স্টুডেন্ট। তো তোমাদের সাথে এটা হয়তো আমার ফার্স্ট লেকচার। আজকের আমরা কোন অধ্যায় পড়বো? কেমিস্ট্রি সেকেন্ড পেপারের চ্যাপ্টার 4 তড়িৎ রসায়ন। তো তড়িৎ রসায়ন সম্বন্ধে তোমাদের আইডিয়া আছে কতটুকু? আগে কি কখনো পড়া হয়েছে? মোটামুটি তো এখন ক্লিয়ার, যেহেতু টেস্ট পরীক্ষা সামনে। তো শেষ পরীক্ষা শেষ, আচ্ছা টেস্ট পরীক্ষা শেষ। তো হচ্ছে চলো আমরা তড়িৎ রসায়ন সম্বন্ধে কিছুটা জানি। ফার্স্ট হচ্ছে এই চ্যাপ্টারের ফার্স্ট হচ্ছে আমাদের তড়িৎ পরিবাহী সম্বন্ধে জানতে হবে। তাহলে তড়িৎ পরিবাহী কারা? যারা বিদ্যুৎ পরিবহন করতে পারে, বিদ্যুৎ পরিবহন করতে পারে তারাই হচ্ছে তড়িৎ পরিবাহী। তো তড়িৎ পরিবাহীকে আমরা মোটা দাগে দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ইলেকট্রনীয় পরিবাহী বা ধাতব পরিবাহী, অর্থাৎ যারা ইলেকট্রন পরিবহনের মাধ্যমে বিদ্যুৎটাকে পরিবহন করতেছে, ঠিক আছে, ইলেকট্রনীয় পরিবাহী। আর একটা হচ্ছে তোমার হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীর ক্ষেত্রে কি হয়? এটা হচ্ছে আয়ন পরিবহনের মাধ্যমে বিদ্যুৎ পরিবহন করে, অর্থাৎ এই ক্ষেত্রে আয়ন পরিবহন করে। আর হচ্ছে গিয়ে তোমার ইলেকট্রনীয় পরিবাহীর ক্ষেত্রে ইলেকট্রন পরিবহন করতেছে। তো ইলেকট্রনীয় পরিবাহকে আমরা আরেকটা কি বলতেছি? ধাতব পরিবাহী, অর্থাৎ এরা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ধাতু হয়। শুধু একটা আছে যেটা অধাতু, কিন্তু হচ্ছে শত উদাহরণে আছে, কিন্তু হচ্ছে ইয়া করে। এটা হচ্ছে কার্বনের একটা রূপভেদ। কি নাম? গ্রাফাইট। আচ্ছা, কার্বনের রূপভেদ কয়টা? কার্বনের রূপভেদ আমরা কয়টা জানি? না, কার্বনের হচ্ছে সাধারণত গ্রাফাইট, হীরক। কার্বনের দুইটা হীরক। তো কার্বন, গ্রাফাইট, এছাড়া আরেকটা রূপভেদ আছে, এটা হচ্ছে জৈব যৌগে পাবা, সেটা হচ্ছে ফুলারিন। ঠিক আছে, ফুলারিনস পাবা। এর মধ্যে ফুলারিন আর হচ্ছে গ্রাফাইট এরা হচ্ছে sp2 সংকরায়ন থাকে, এই কারণে এরা বিদ্যুৎ পরিবহন করতে পারে। ঠিক আছে, এদের হচ্ছে ইলেকট্রন থাকে এবং ইলেকট্রনের মাধ্যমে হচ্ছে এরা বিদ্যুৎ পরিবহন করতে পারে। কিন্তু আমাদের যে হীরক, যেটা এই ক্ষেত্রে কি সংকরায়ন থেকে? sp3 সংকরায়ন থেকে। তো এই কারণে এরা কিন্তু বিদ্যুৎ পরিবহন করতে পারে না। ঠিক আছে, ওকে। আচ্ছা, তাহলে আমরা যে ইলেকট্রনীয় পরিবাহীকে আমরা আবার তিনটা ভাগে ভাগ করতেছি। কি কি ভাগে ভাগ করতেছি? ইলেকট্রন, তড়িৎ সুপরিবাহী, অর্ধ পরিবাহী, আর একটা হচ্ছে সুপার কন্ডাক্টর বা সুপার পরিবাহী। ঠিক আছে, তো তড়িৎ সুপরিবাহী কারা? যারা সহজে ইলেকট্রন পরিবহনের মাধ্যমে বিদ্যুৎ পরিবহন করতে পারতেছে, যাদের ক্ষেত্রে রোধ তুলনামূলক কম এবং সহজে ইলেকট্রনটা পরিবহন করতে পারতেছে। এদের উদাহরণ কি কি দেখি আমরা? অ্যালুমিনিয়াম, জিঙ্ক, কপার, তারপর হচ্ছে তোমার ইয়াগুলো আছে যে অ্যালুমিনিয়াম, জিঙ্ক, আয়রন, সিলভার, গ্রাফাইট, এরা হচ্ছে সহজে বিদ্যুৎ পরিবহন করতে পারতেছে, এরা হচ্ছে বিদ্যুৎ সুপরিবাহী। ঠিক আছে, আর অর্ধপরিবাহী কারা? অর্ধপরিবাহী হচ্ছে এটা হচ্ছে পরিবাহী আর হচ্ছে অপরিবাহী, এই দুইটার মাঝামাঝি একটা অবস্থা। সাধারণত আমরা যে কক্ষ টেম্পারেচার বা রুম টেম্পারেচার যখন দেখি, তাহলে এরা তখন হচ্ছে কি অন্তরকের মতো আচরণ করে। অন্তরক মানে হচ্ছে অপরিবাহীর মতো আচরণ করে। ঠিক আছে, কিন্তু যখন হচ্ছে তাপমাত্রা বাড়ানো হবে অথবা ডোপিং করা হয়, ডোপিং মানে হচ্ছে ভেজাল মিশানো, অর্থাৎ অন্য হচ্ছে সিলিকন বা জার্মেনিয়াম মিশিয়ে যখন হচ্ছে ডোপিং করা হবে, তখন হচ্ছে এরা হচ্ছে তখন কি করবে? তখন এরা হচ্ছে বিদ্যুৎ পরিবহন করবে, অর্থাৎ সিলিকন জার্মেনিয়ামের সাথে, আচ্ছা সিলিকন জার্মেনিয়াম এগুলো হচ্ছে অর্ধপরিবাহী। এর সাথে আমরা বোরন, কার্বন, অর্থাৎ গ্রুপ 13 অথবা গ্রুপ 15 মৌল যখন ডোপিং করব তখন এরা হচ্ছে বিদ্যুৎ পরিবহন করবে। তো এরা হচ্ছে অর্ধপরিবাহী। তাহলে অর্ধপরিবাহীর উদাহরণ কি কি? সিলিকন, জার্মেনিয়াম, এরা হচ্ছে, হ্যাঁ না, এরা হচ্ছে বিদ্যুৎ অর্ধপরিবাহী। আর একটা হচ্ছে সুপার কন্ডাক্টর। তো সুপার কন্ডাক্টর হচ্ছে সাধারণত এদের হচ্ছে রোধ থাকে না। সব সময় কি এদের রোধ থাকে না? সব সময় না, এদের জন্য একটা নির্দিষ্ট ক্রিটিক্যাল টেম্পারেচার আছে, একটা সন্ধি তাপমাত্রা। এই সন্ধি তাপমাত্রার নিচে এরা হচ্ছে সুপার কন্ডাক্টর হিসেবে কাজ করে, অর্থাৎ তখন এদের কোনো রোধ থাকে না। ঠিক আছে, তাহলে এই সন্ধি তাপমাত্রা এরা সাধারণত কি হয়? এরা হচ্ছে ধাতব বা অধাতব সংকর ধাতুর অক্সাইড হয়। ঠিক আছে, সংকর ধাতুর অক্সাইড হয়। ঠিক আছে, সংকর ধাতু বা অধাতুর অক্সাইড। তাহলে এই দুইটা উদাহরণ আছে, এই দুইটা অবশ্যই মুখস্থ করতে হবে। একটা হচ্ছে নিওবিয়াম, জার্মেনিয়াম। নিওবিয়াম, জার্মেনিয়াম হচ্ছে Nb3Ge, মানে নিওবিয়াম, জার্মেনিয়াম। ঠিক আছে, তাহলে এর ক্ষেত্রে সন্ধি তাপমাত্রা কত? 23.2 কেলভিন, অর্থাৎ এর নিচে কিন্তু এরা তোমার হচ্ছে সুপার কন্ডাক্টর হিসেবে কাজ করবে, এর উপরে কিন্তু সুপার কন্ডাক্টর হিসেবে কাজ করতে পারবে না। ঠিক আছে, আরেকটা কি? আরেকটা হচ্ছে ইট্রিয়াম, বেরিয়াম, কপার অক্সাইড। ইট্রিয়াম, বেরিয়াম, কপার অক্সাইড, সংকেতটা কিন্তু খেয়াল করো। ঠিক আছে, ইট্রিয়াম, বেরিয়াম, কপার অক্সাইড, এর সন্ধি তাপমাত্রা কত? এর সন্ধি তাপমাত্রা হচ্ছে 90 কেলভিন, অর্থাৎ 90 কেলভিন তাপমাত্রার নিচে। ঠিক আছে, এর নিচে এরা হচ্ছে সুপার কন্ডাক্টর হিসেবে কাজ করবে। তো সুপার কন্ডাক্টর যদি হয়, তার মানে কি এর কোনো রোধ নাই, তার মানে এটার থেকে যখন বিদ্যুৎ পরিবহন হবে তখন কিন্তু আমার কোনো শক্তির অপচয় হবে না। তাহলে সুপার কন্ডাক্টরের কোনো শক্তির অপচয় হচ্ছে না। ঠিক আছে, তাহলে আমরা এই তিনটা সম্বন্ধে জানলাম: সুপরিবাহী, অর্ধপরিবাহী, সুপার পরিবাহী। এরা সবাই কিন্তু ইলেকট্রনীয় পরিবাহী। তাহলে এবারে এর সাথে একই সাথে একটু অপরিবাহীটা আমরা আলোচনা করি। এটা হচ্ছে ফিজিক্সের এই উদাহরণগুলো আছে অপরিবাহী। তাহলে অপরিবাহী পদার্থ কারা কারা আছে? এটা হচ্ছে আমরা একটা ছন্দ দিয়ে মনে রাখি। এটা হচ্ছে কাকার চাপে এবার গন্ধ প্রসারিত হয়। দেখি, কাকার চাপে এবার গন্ধ প্রসারিত হয়। তাহলে কাকার দিয়ে কি মনে রাখবো? এই কতে মনে রাখবো হচ্ছে কাচ, তারপরে কতে মনে রাখবো হচ্ছে, পরে মনে রাখবো হচ্ছে কাঠ।
তাহলে কাঁচ কাঠ, রতে হচ্ছে রাবার। তারপর চাপে চতে মনে রাখবো হচ্ছে চিনি, পতে হচ্ছে পেট্রোল। তাহলে কাঁচ কাঠ রাবার চিনি পেট্রোল। তারপর হচ্ছে এবারে মনে রাখবো হচ্ছে ইবোনাইট। ইবোনাইটের নাম তো শুনছো, ইবোনাইট এটা হচ্ছে একটা অপরিবাহী পদার্থ। গন্ধতে হচ্ছে গন্ধক। গন্ধক কি? সালফার। গন্ধক হচ্ছে সালফার। তাহলে গন্ধক। আর প্রসারিত মনে রাখবো হচ্ছে প্রতে হচ্ছে প্লাস্টিক, দন্তের সাথে থাকবে সিরামিক, আর হচ্ছে তারপিন। তারপিন হচ্ছে এটা হচ্ছে অপরিবাহী পদার্থ। আর হীরক যেটা বললাম, কার্বনের একটা রূপভেদ হচ্ছে হীরক। হীরকের ক্ষেত্রে sp3 সংকরায়ন থেকে, এটা কিন্তু বিদ্যুৎ পরিবহন করতে পারে না। ঠিক আছে, তো এটা হচ্ছে আমার ইলেকট্রনীয় পরিবাহীর মধ্যে গেল। এবার হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী বা হচ্ছে ইলেকট্রোলাইটিক পরিবাহী বা আয়নিক পরিবাহী। ঠিক আছে, এই ক্ষেত্রে আয়নের মাধ্যমে তোমার বিদ্যুৎ পরিবহন করবে। তা আয়নের মাধ্যমে বিদ্যুৎ পরিবহন করলে এটাকে আমরা আবার তিন ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে মৃদু তড়িৎ বিশ্লেষ্য, এটা হচ্ছে সবল তড়িৎ বিশ্লেষ্য, আর একটা হচ্ছে তড়িৎ অবিশ্লেষ্য। ঠিক আছে, মৃদু তড়িৎ বিশ্লেষ্য, সবল তড়িৎ বিশ্লেষ্য, আর হচ্ছে তড়িৎ অবিশ্লেষ্য। সবল তড়িৎ বিশ্লেষ্য কারা? যারা দ্রবণে যে 70% থেকে 100% পর্যন্ত তোমার আয়নিত হইতে পারে। পার্সেন্টেজটা মনে রাখবা, 70% থেকে 100% পর্যন্ত আয়নিত হবে, তারা হচ্ছে সবল তড়িৎ বিশ্লেষ্য। আর যারা হচ্ছে 1 থেকে 10% পর্যন্ত আয়নিত হয়, তারা হচ্ছে মৃদু তড়িৎ বিশ্লেষ্য। ঠিক আছে, আর যারা টোটালি হচ্ছে তোমার হবে না, আয়নিত হবে না, তারা হচ্ছে তড়িৎ অবিশ্লেষ্য। তাহলে তীব্র তড়িৎ বিশ্লেষ্যের মধ্যে কারা কারা আছে? সাধারণত যে আয়নিক যৌগগুলো আছে, যেমন সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড। তারপরে হচ্ছে আমার সবল অ্যাসিডের মধ্যে আছে কি হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, তারপরে হচ্ছে নাইট্রিক অ্যাসিড। তারপর হচ্ছে ক্ষারের মধ্যে হ্যাঁ পারক্লোরিক অ্যাসিড বলতে পারি, এটা একটা সবল অ্যাসিড, সব থেকে সবল অ্যাসিড বলতে হয় পারক্লোরিক অ্যাসিড। তারপর হচ্ছে আমার যে আছে যে সবল ক্ষার, পটাশিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড, এই সবল ক্ষারগুলোও কিন্তু হচ্ছে সবল তড়িৎ বিশ্লেষ্য। এছাড়া এই যে কপার সালফেট, সোডিয়াম সালফেট, এরাও কিন্তু ক্ষারধর্মী। ঠিক আছে, এরাও ক্ষারধর্মী, তো এরাও হচ্ছে কি হবে সবল তড়িৎ বিশ্লেষ্য হবে। ঠিক আছে, এছাড়া পটাশিয়াম নাইট্রেট আছে, লেড ক্লোরাইড আছে। তো এইগুলোর উদাহরণগুলো মনে রাখতে হবে, এগুলো থেকে কিন্তু এমসিকিউ আসে, নিচের কোনটি সবল তড়িৎ বিশ্লেষ্য। তো এই উদাহরণগুলো অবশ্যই মাথায় রাখতে হবে। ঠিক আছে, এবার দুর্বল বা মৃদু তড়িৎ বিশ্লেষ্য জলীয় দ্রবণে কতটুকু বললাম, 1 থেকে 10% পর্যন্ত হচ্ছে আয়নিত হয়। তো এর মধ্যে কি আছে? সাধারণত আমাদের যে দুর্বল অ্যাসিডগুলো আছে, দুর্বল অ্যাসিডগুলোর মধ্যে এই যে এটা কি অ্যাসিটিক অ্যাসিড বা ইথানোয়িক অ্যাসিড, এইটার কি নাম? মিথানোয়িক অ্যাসিড। মিথানোয়িক অ্যাসিড বা ফর্মিক অ্যাসিড। ঠিক আছে, ফর্মিক অ্যাসিড বা মিথানোয়িক অ্যাসিড। এছাড়া হচ্ছে হাইড্রোজেন ফ্লোরাইড বা হাইড্রোফ্লোরিক অ্যাসিড, যেটা হাইড্রোফ্লোরিক অ্যাসিড কিন্তু একটা দুর্বল অ্যাসিড। হ্যাঁ, তারপর হচ্ছে ফসফরিক অ্যাসিড। ঠিক আছে, আর যে আস অ্যাসিডগুলো আছে, আস অ্যাসিডগুলো কিন্তু দুর্বল তড়িৎ বিশ্লেষ্য হবে, যেমন সালফিউরাস অ্যাসিড। ঠিক আছে, কার্বনিক অ্যাসিড, কার্বন থাকলে সেটা একটা দুর্বল অ্যাসিড হয়, তাহলে কার্বনিক অ্যাসিড হচ্ছে কি একটা দুর্বল অ্যাসিড, তো এটা একটা মৃদু তড়িৎ বিশ্লেষ্য। স্যার অ্যামোনিয়া দ্রবণ এবং অ্যামোনিয়ার যৌগগুলা, ঠিক আছে, আচ্ছা আগে স্লাইড চলে গেছে। অ্যামোনিয়া দ্রবণ এবং অ্যামোনিয়ার যৌগগুলা, এটাও হচ্ছে দুর্বল তড়িৎ বিশ্লেষ্য। ঠিক আছে, এবার হচ্ছে আমরা দেখি তড়িৎ অবিশ্লেষ্য। তড়িৎ অবিশ্লেষ্য পদার্থগুলো আমার মনে রাখতে হবে, অর্থাৎ এরা কোনোভাবেই হচ্ছে আয়নিত হয় না, অর্থাৎ খুব কোনোভাবে আয়নিত হবে না, এরা হচ্ছে তোমার তড়িৎ অবিশ্লেষ্য। তো তড়িৎ অবিশ্লেষ্য হচ্ছে আমি কিভাবে মনে রাখতাম? প্রথমে ক দিয়ে কয়েকটা নাম মনে রাখবা। ক দিয়ে কি মনে রাখবা? কার্বন টেট্রাক্লোরাইড, ক্লোরোফর্ম এবং হচ্ছে আচ্ছা কার্বন টেট্রাক্লোরাইড, ক্লোরোফর্ম আর হচ্ছে গিয়ে কাঠ। ক দিয়ে মনে রাখলাম। এবার হচ্ছে আমার মনে রাখবা যেগুলো আমাদের শরীরে শক্তি দেয়। আমাদের শরীরে শক্তি দিতে পারে কি কে? গ্লুকোজ দিতে পারে, সুক্রোজ দিতে পারে, এছাড়া অ্যালকোহল কিন্তু শক্তি দেয়। ঠিক আছে, অ্যালকোহলও শক্তি দেয়, যদি আমাদের এটা হালাল না। ঠিক আছে, কিন্তু যারা হচ্ছে খায় তাদের ক্ষেত্রে শক্তি দেয়। তো এই গ্লুকোজ, চিনি দ্রবণ এবং অ্যালকোহল। ঠিক আছে, তারপর হচ্ছে পানি, ইউরিয়া, এ দুটো মনে রাখতে পারি, পানি, ইউরিয়া। ঠিক আছে, আর এছাড়া কি আছে? গলিত সালফার এবং রাবার, এটা হচ্ছে তড়িৎ অবিশ্লেষ্য। তাহলে তড়িৎ অবিশ্লেষ্য পদার্থগুলো সহজে মনে থাকবে। ক দিয়ে মনে রাখবো কি? কাঠ, কার্বন টেট্রাক্লোরাইড বা CCl4 আর হচ্ছে ক্লোরোফর্ম। ঠিক আছে, এরপর মনে রাখবো গ্লুকোজ, চিনি দ্রবণ বা সুক্রোজ আর হচ্ছে অ্যালকোহল। ঠিক আছে, আর হচ্ছে গিয়ে কি মনে রাখবো? বিশুদ্ধ পানি, ইউরিয়া। ঠিক আছে, আর গলিত সালফার, রাবার। তাহলে আমাদের মোটামুটি এই ছকটা গেল। ঠিক আছে, যে তড়িৎ পরিবাহীর প্রকারভেদ আমরা কি বললাম? একটা হচ্ছে ইলেকট্রনীয় পরিবাহী আর একটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। তো ইলেকট্রনীয় পরিবাহীকে আমরা তিন ভাগে ভাগ করলাম, সুপরিবাহী, অর্ধপরিবাহী আর একটা হচ্ছে অপরিবাহী। ঠিক আছে, তো এই হচ্ছে অর্ধপরিবাহী আর সুপার কন্ডাক্টর, এই তিন ভাগে ভাগ করলাম। এগুলোর উদাহরণগুলো লাগবে, আর হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীগুলো উদাহরণগুলো লাগবে। তো এটা আমাদের গেল। তাহলে আমরা যদি এবার এই দুইটা পরিবাহীর মধ্যে একটু পার্থক্য করি, পার্থক্যগুলো কি বলতে পারবো? অর্থাৎ ইলেকট্রনীয় পরিবাহী আর হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী, তাহলে এদের যদি পার্থক্য যদি দেখি, প্রথমেই বলা যায় হ্যাঁ
তাহলে ইলেকট্রনীয় পরিবাহীর ক্ষেত্রে কি হয়, ইলেকট্রন প্রবাহের মাধ্যমে পরিবাহিত হবে, আর ওর ক্ষেত্রে তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে আয়নের মাধ্যমে প্রবাহিত হবে। তারপর হচ্ছে ইলেকট্রনীয় পরিবাহীর ক্ষেত্রে কি হবে, কুলম্বের সূত্র মেনে চলবে, আর তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে ফ্যারাডের সূত্র মেনে চলবে। ঠিক আছে, ফ্যারাডের সূত্র মেনে চলবে। আর তাপমাত্রা বাড়ালে ইলেকট্রনীয় পরিবাহীর কি হবে, পরিবহন ক্ষমতা কমে যাবে। আর হচ্ছে তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে, কারণ হচ্ছে আয়নের সংখ্যা বাড়তেছে, আমি তাপমাত্রা বাড়ছে, আয়নের সংখ্যা বাড়তেছে, তাহলে হচ্ছে গিয়ে তড়িৎ বিশ্লেষণ বাড়বে। আর একটা হচ্ছে যেগুলো ইলেকট্রনীয় পরিবাহী, এগুলো সাধারণত কি হয়, ধাতু বা অধাতু। ঠিক আছে, ধাতু বা অধাতুগুলো হয় ইলেকট্রনীয় পরিবাহী। অধাতুর মধ্যে শুধু গ্রাফাইটটাকে আমরা মার্ক করছি, আর সবগুলো হচ্ছে ধাতু ছিল। আর তোমার হচ্ছে যেগুলো তড়িৎ বিশ্লেষ্য, এগুলো সাধারণত হয় আয়নিক যৌগ অথবা পোলার সমযোজী যৌগ। ঠিক আছে, দুইটা জিনিস, একটা হচ্ছে আয়নিক যৌগ অথবা পোলার সমযোজী যৌগ। ঠিক আছে, আর হচ্ছে আরেকটা পার্থক্য বলতে পারি, দেখো পরিস্থিতি যাচ্ছে না কেন, আচ্ছা তাপমাত্রা বৃদ্ধিতে আমরা এগুলো তাহলে সবগুলোই বললাম। ঠিক আছে, ও আচ্ছা, প্রথমটা যেটা বললাম যে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী হচ্ছে, এটা একটা আয়নিক রাসায়নিক প্রক্রিয়া, তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীর মধ্যে ইলেকট্রনের যে তড়িৎ প্রবাহটা। আর যেটা হচ্ছে ইলেকট্রনীয় পরিবাহী, এটা হচ্ছে একটা ভৌত প্রক্রিয়া, এক্ষেত্রে কিন্তু তাপমাত্রার বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে একটা ভৌত প্রক্রিয়া, আর এটা হচ্ছে একটা রাসায়নিক প্রক্রিয়া। তো আমাদের এইটা মোটামুটি ক্লিয়ার হলো। এরপরে হচ্ছে আচ্ছা, এই যে তাপমাত্রার সাথে এদের পরিবর্তনটা, সেটা তো আগে বললাম যে, আর হচ্ছে সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে তাপমাত্রা পরিবর্তন কি হবে, তাপমাত্রা বাড়াইলে তড়িৎ পরিবাহিতা বাড়বে, তাপমাত্রা বাড়লে সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে তড়িৎ পরিবাহিতা বাড়বে। কারণ হচ্ছে তখন ইলেকট্রন সংখ্যা, মুক্ত ইলেকট্রন সংখ্যা বাড়বে, আর মুক্ত ইলেকট্রন সংখ্যা বাড়লে তড়িৎ পরিবাহিতা অবশ্যই বৃদ্ধি পাবে। ঠিক আছে, আর তাহলে ইলেকট্রনীয় পরিবাহীর ক্ষেত্রে তড়িৎ প্রবাহ হ্রাস পাচ্ছে, তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে বৃদ্ধি পাচ্ছে, সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে বৃদ্ধি পাচ্ছে। এই তিনটা মনে রাখতে হবে। এবার তাহলে হচ্ছে তড়িৎ পরিবাহিতা সম্বন্ধে, তড়িৎ বিশ্লেষের পরিবাহিতা সম্বন্ধে আমাদেরকে জানতে হবে। ঠিক আছে, আগে তড়িৎ বিশ্লেষের মধ্যে আমাদের যে তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ নিলাম, এই দ্রবণের মাধ্যমে যখন আয়ন প্রবাহিত হচ্ছে, বিদ্যুৎ পরিবহন করতেছে। ঠিক আছে, তো এই আয়নগুলো কি হয়, একটা বাধা পায় না, তড়িৎ বিশ্লেষ্যের মধ্যে যখন তড়িৎ প্রবাহিত হচ্ছে, তখন এই বাধাটা কার জন্য পাচ্ছে, রোধ। তাহলে এটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্যের রোধ। তাহলে রোধের একক কি জানি আমরা, ওহম। তাহলে রোধের একক হচ্ছে ওহম। আর পরিবাহিতার একক কি, সিমেন্স। হ্যাঁ, পরিবাহিতার একক হচ্ছে, তাহলে ওহমের সিমেন্স হচ্ছে, এটা হচ্ছে এসআই পদ্ধতিতে। ঠিক আছে, আর ওহম হচ্ছে আমার হচ্ছে সিজিএস পদ্ধতি হচ্ছে ওহম। তাহলে পরিবাহিতার একক হচ্ছে 1/ওহম, ওহম ইনভার্স। ঠিক আছে, ওহম ইনভার্স, বা এটা বলা হচ্ছে মোহ বলে। ঠিক আছে, জাস্ট ওহম রে উল্টায় লিখো, ওহম রে উল্টায় লিখলে কি হবে, এটা ওহম, তাহলে মোহ হয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে তড়িৎ পরিবাহিতার, তড়িৎ বিশ্লেষের পরিবাহিতার একক। ঠিক আছে, তাহলে এখন এই তড়িৎ বিশ্লেষের পরিবাহিতাকে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে তড়িৎ বিশ্লেষের আপেক্ষিক পরিবাহিতা, একটা হচ্ছে মোলার পরিবাহিতা, আর একটা হচ্ছে তুল্য পরিবাহিতা। ঠিক আছে, তাহলে আপেক্ষিক পরিবাহিতা কখন বলবো, সেটা হচ্ছে ধরে নেই আমরা হচ্ছে এল মিটার দূরত্বে এ সেন্টিমিটার স্কয়ার ক্ষেত্রফলের দুইটা ধাতব পাত রাখলাম। ঠিক আছে, এদের মধ্যে তড়িৎ বিশ্লেষের দ্রবণ দিলাম। তাহলে এখন এদের মধ্যে যে হচ্ছে আমার যে পরিবাহিতাটা হবে, এটা হচ্ছে তড়িৎ বিশ্লেষের আপেক্ষিক পরিবাহিতা। আমরা কি জানি, আর সমানুপাতিক এল বাই এ, আর সমানুপাতিক এল বাই এ। তাহলে হচ্ছে এটার যদি সমানুপাতিক ধ্রুবকটা উঠাই দিই, তখন কি হবে, আর ইকুয়াল টু রো এল বাই এ। রো মানে হচ্ছে কি, আপেক্ষিক রোধ। তাহলে আপেক্ষিক রোধ ইকুয়াল টু কি আসতেছে, আর এ বাই এল। এটা হচ্ছে আপেক্ষিক রোধ। তাহলে আপেক্ষিক পরিবাহিতা কি হবে, এর উল্টা। তাহলে আপেক্ষিক পরিবাহিতা, এই আপেক্ষিক পরিবাহিতা আমরা প্রকাশ করি কি দিয়ে, কাপ্পা, কাপ্পা দিয়ে প্রকাশ করি, কাপ্পা দিয়ে প্রকাশ করি। তাহলে আর এটা তাহলে কি হবে, কাপ্পা ইকুয়াল টু এল বাই আর এ। ঠিক আছে, এল বাই আর এ। তাহলে এটার যদি আমরা হিসাব করি, তাহলে এর এককটা আসবে পার ওহম, পার ওহম পার মিটার। তাহলে আমাদের আপেক্ষিক পরিবাহিতার একক কি আসতেছে, পার ওহম পার মিটার। সহজ কথা, এখানে দেখো, এখানে 1/r যদি হিসাব করি, পার ওহম আসলো, এল এর একক মিটার, আর এর একক হচ্ছে মিটার স্কয়ার। তার মানে এ করে দিলে পার ওহম পার মিটার আসতেছে। তাহলে এটা হচ্ছে আমার আপেক্ষিক পরিবাহিতার একক, সিজিএস একক এটা। ঠিক আছে, সিজিএস একক, এখানে সিজিএস কি আসবে, পার সেন্টিমিটার। সিজিএস এ কিন্তু সেন্টিমিটার দিয়ে হিসাব করতে হবে, তার মানে সিজিএস একক বলে পার ওহম পার সেন্টিমিটার। আর যদি এসআই এককে দেই, সেটা হচ্ছে সিমেন্স পার মিটার। ঠিক আছে,
এটা হচ্ছে আপেক্ষিক পরিবাহিতা। তাহলে আপেক্ষিক পরিবাহিতা গেল, এবার হচ্ছে তুল্য পরিবাহিতা। তুল্য পরিবাহিতাকে কি দিয়ে প্রকাশ করি? তুল্য পরিবাহিতা আমরা প্রকাশ করি হচ্ছে ল্যামডা দিয়ে প্রকাশ করি। ল্যামডা হচ্ছে এখানে কিন্তু বড় হাতের ল্যামডা, ঠিক আছে, বড় হাতের ল্যামডা দিয়ে প্রকাশ করি। তাহলে এই ক্ষেত্রে তোমার হচ্ছে এই যে ল্যামডা ইকুয়াল টু হচ্ছে কাপ্পা ইনটু এখানে হচ্ছে আয়তন। হ্যাঁ, আয়তন মানে হচ্ছে ভি, ঠিক আছে, আয়তন ভাগ হচ্ছে গ্রাম তুল্য ভর বা গ্রাম ইকুইভ্যালেন্ট, গ্রাম ইকুইভ্যালেন্ট, ঠিক আছে, গ্রাম ইকুইভ্যালেন্ট ভর আসবে। তো আমরা কাপ্পার একক কি জানলাম? কাপ্পার একক কি? পার ওহম, পার ওহম পার সেন্টিমিটার, পার সেন্টিমিটার দেখা যাচ্ছে। হ্যাঁ, তাহলে আয়তনের একক হচ্ছে সেন্টিমিটার কিউব, আর এখানে তো হচ্ছে গ্রাম ইকুইভ্যালেন্ট থাকবে, তাই না? গ্রাম ইকুইভ্যালেন্ট আছে। তো আমি যদি উপরে লিখি তাহলে এটাতে যদি হচ্ছে ইয়া করি তাহলে আসবে হচ্ছে পার ওহম সেন্টিমিটার স্কয়ার গ্রাম ইকুইভ্যালেন্ট ইনভার্স। তাহলে এককটা বুঝতে পারলা? পার ওহম সেন্টিমিটার স্কয়ার গ্রাম ইকুইভ্যালেন্ট ইনভার্স, ঠিক আছে। আর তাহলে এসআই এককে কি হবে? সিমেন্স। এসআই একক হচ্ছে এখানে যদি লিখি এসআই একক হচ্ছে সিমেন্স মিটার স্কয়ার গ্রাম ইকুইভ্যালেন্ট পার গ্রাম ইকুইভ্যালেন্ট, ঠিক আছে। ওকে, তাহলে হচ্ছে আর মোলার পরিবাহিতা সেম, একদম তুল্য পরিবাহিতা যেমন ভাবে করছো আর হচ্ছে মোলার পরিবাহিতাও ঠিক সেম আসবে, শুধু এইখানে গ্রাম ইকুইভ্যালেন্টের জায়গায় মোল আসবে, পার মোল, ঠিক আছে। সবকিছু সেম আগের মতোই করবো, শুধু এইখানে গ্রাম ইকুইভ্যালেন্টের জায়গায় আসবে পার মোল। তাহলে এটা হয়ে গেল আমার মোলার পরিবাহিতা। তাহলে এককগুলো কি বোঝা গেল? আর কোনো প্রবলেম হবে? সিজিএস একক, এসআই একক, এটার থেকে কিন্তু অনেক কোশ্চেন আসে এবং এটা কিন্তু প্রচুর ভুলায়, ঠিক আছে, যে কোনটার একক কি হবে। এগুলো একটু ড্রাইভ করে দেখলে কিন্তু একদম ইজি, যে জিনিসটা কিভাবে আসছে এই জিনিসটা বুঝতে পারলে এটা কিন্তু একদম সহজ হয়ে যাবে, তাহলে এটা ভুল হবে না। ওকে, আচ্ছা, তাহলে দেখি এবার পরের স্লাইডে কি হবে। আচ্ছা, তড়িৎ বিশ্লেষের পরিবাহিতা কার কার উপরে নির্ভর করে, ঠিক আছে, এই কোশ্চেনটাও কিন্তু আসে। তড়িৎ বিশ্লেষের পরিবাহিতা কিসের উপর নির্ভর করে? তা আমরা এটা সহজেই মনে রাখবো, এটার জন্য ছন্দ বা ইয়ার দরকার নেই, আমরা জাস্ট এইভাবে মনে রাখি। আয়নের সংখ্যা, আয়নের সংখ্যা যত বাড়বে তড়িৎ বিশ্লেষের পরিবাহিতা তত বাড়বে। আয়নের চার্জ সংখ্যা বাড়ার সাথে সাথে তড়িৎ বিশ্লেষের পরিবাহিতা বাড়বে। আয়নের গতিবেগ বাড়লে পরিবাহিতা বাড়বে। আয়নের আকারের সাথে আবার গতিবেগটা ইনভার্সলি প্রপোর্শনাল, অর্থাৎ আকার বাড়লে গতিবেগ কমে যাবে, তখন হচ্ছে তড়িৎ বিশ্লেষের পরিবাহিতা কমে যাবে, ঠিক আছে। তাপমাত্রা বাড়লে কি হবে? আয়নের সংখ্যা বাড়বে, আয়নের গতিবেগ বাড়বে, তাহলে তড়িৎ বিশ্লেষের পরিবাহিতা বাড়বে। তাহলে আয়নের কিসের উপর নির্ভর করে? আয়নের সংখ্যা, আয়নের আকার, আয়নের চার্জ, আয়নের গতিবেগ, ঠিক আছে। এছাড়া নির্ভর করে কিসের উপর? তাপমাত্রার উপর, দ্রবণের গাঢ়ত্ব, দ্রাবকের প্রকৃতি। এই 7টা বিষয় কিন্তু তোমার হচ্ছে এখানে ছকে, হাজারি স্যারের বইতে ছকে দেওয়া আছে, ঠিক আছে। তাহলে কি বললাম? আয়নের সংখ্যা, আয়নের আকার, আয়নের চার্জ, আয়নের গতিবেগ, তারপরে হচ্ছে তাপমাত্রা, দ্রবণের গাঢ়ত্ব, দ্রাবকের প্রকৃতি, ঠিক আছে। তো এইখানে কিন্তু দ্রাবকের প্রকৃতি সম্বন্ধে এখানে দুইটা দেওয়া আছে, একটা হচ্ছে পানির ডাইইলেকট্রিক ধ্রুবকের মান আর হচ্ছে মিথাইল অ্যালকোহলের ডাইইলেকট্রিক ধ্রুবকের মান। এটা কিন্তু এমসিকিউতে আসে। পানির ডাইইলেকট্রিক ধ্রুবকের মান কত? 80, ঠিক আছে। কিন্তু এখানে 80, কোনো এক জায়গায় হয়তো ইসাক স্যারের বা কোনো জায়গায় 20 দেওয়া আছে, কিন্তু এটা কিন্তু সবসময় 80 দিতে হবে, কারণ বেশিরভাগ বইতেই কিন্তু 80 আছে, ঠিক আছে। তাহলে পানির ডাইইলেকট্রিক ধ্রুবকের মান হচ্ছে 80, ঠিক আছে। আর মিথাইল অ্যালকোহলের ডাইইলেকট্রিক ধ্রুবকের মান হচ্ছে 30। ওকে, দেখো তুল্য পরিবাহিতা আর মোলার পরিবাহিতার কিছু বিশেষ, আচ্ছা খেয়াল করো, তুল্য পরিবাহিতা আর মোলার পরিবাহিতার কিছু বিশেষ বিষয় আছে। যেমন হচ্ছে দেখো, তুল্য পরিবাহিতা আর মোলার পরিবাহিতায় কিন্তু তড়িৎ বিশ্লেষের পরিমাণ নির্দিষ্ট। যেমন আমরা যদি তুল্য পরিবাহিতা বলি, এইখানে কিন্তু 1 গ্রাম ইকুইভ্যালেন্ট পরিমাণ আমার দ্রব্য নিচ্ছি, ঠিক আছে। তার মানে তড়িৎ বিশ্লেষের পরিমাণ নিচ্ছি 1 গ্রাম ইকুইভ্যালেন্ট পরিমাণ, ঠিক আছে। আর যখন মোলার পরিবাহিতা নিচ্ছি তখন 1 মোল পরিমাণ নিচ্ছি, অর্থাৎ এই ক্ষেত্রে তড়িৎ বিশ্লেষের পরিমাণটা নির্দিষ্ট। কিন্তু তড়িৎ বিশ্লেষের আয়তন কিন্তু নির্দিষ্ট না, অর্থাৎ 1 গ্রাম ইকুইভ্যালেন্ট নিতে আমার কতটুকু আয়তন লাগবে এটা কিন্তু নির্দিষ্ট না, বা 1 মোল নিতে কতটুকু আয়তন লাগবে এটা নির্দিষ্ট না, ঠিক আছে। তাহলে আয়তন নির্দিষ্ট না কিন্তু ভর নির্দিষ্ট, তাহলে ঘনমাত্রা কি হবে বা ঘনত্ব কি হবে?
এটা কিন্তু নির্দিষ্ট থাকবে না, কারণ ঘনত্ব কি ভর বাই আয়তন, তাহলে ভর নির্দিষ্ট কিন্তু আয়তন নির্দিষ্ট হচ্ছে না, তার মানে কি ঘনত্ব নির্দিষ্ট হচ্ছে না। তো ঘনত্ব যদি আমার নির্দিষ্ট না হয় তাহলে একটা নির্দিষ্ট আয়তনে তড়িৎ বিশ্লেষের যে পরিবহন ক্ষমতা বা তড়িৎ বিশ্লেষের পরিবহন ক্ষমতা কি সেম থাকবে? সেম থাকবে না, কারণ ওইখানে ঘনমাত্রা যেহেতু নির্দিষ্ট হচ্ছে না, তাহলে এটা হচ্ছে ডিফার করবে বা এটা নির্দিষ্ট থাকবে না, ঠিক আছে। তো এইটাই হচ্ছে গিয়ে তোমার তো তুল্য পরিবাহিতা আর মোলার পরিবাহিতার কয়েকটা বৈশিষ্ট্য দেওয়া আছে, এটা হচ্ছে হাজারি স্যারের বইতে শখ করে দেওয়া আছে, এই জিনিসটা হচ্ছে পড়তে হবে, ঠিক আছে। এবার হচ্ছে আমরা পড়বো তড়িৎ বিশ্লেষণে ব্যবহৃত কয়েকটা পদ আছে, এগুলো খুবই পরীক্ষায় আসে, এগুলো বিশেষ করে এককগুলা বা সংজ্ঞাগুলো এগুলো আসে, ঠিক আছে। ওই পরের পেজে যাও, পরের পেজে যেয়ে দেখো একটা অনেকগুলো পদ হচ্ছে গিয়ে পরপর লেখা আছে। দেখো ফার্স্ট হচ্ছে তড়িৎ। তড়িৎ কি? তড়িৎ হচ্ছে ইলেকট্রনের প্রবাহকে আমরা তড়িৎ বলতেছি। পরিবাহীর মধ্যে দিয়ে ইলেকট্রনের যে প্রবাহ, এটাকে হচ্ছে আমরা বলতেছি তড়িৎ। তড়িতের একক কি? এটার একক হচ্ছে কুলম্ব, ঠিক আছে, পাইছো? ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ইলেকট্রনের প্রবাহকে আমরা বলতেছি হচ্ছে তড়িৎ, এটার একক তড়িতের একক হচ্ছে কুলম্ব। আর তড়িৎ প্রবাহ হচ্ছে ইলেকট্রন প্রবাহের হার, ঠিক আছে, ইলেকট্রন প্রবাহের হার, এটা হচ্ছে অ্যাম্পিয়ার। তো এটা যদি আমরা সূত্র হিসাবে লিখি I ইকুয়াল টু কি হবে না, I ইকুয়াল টু হচ্ছে কিউ বাই টি, তাহলে I ইকুয়াল টু কিউ বাই টি, এটার একক হচ্ছে কি অ্যাম্পিয়ার, ঠিক আছে, কিউ ইকুয়াল টু আইটি আর হচ্ছে কুলম্ব। তড়িৎ চার্জ হচ্ছে কিউ ইকুয়াল টু আইটি, অর্থাৎ কত কুলম্ব, এটা দিয়ে হচ্ছে তড়িৎ চার্জ। অ্যাম্পিয়ার হচ্ছে তড়িৎ প্রবাহের একক অ্যাম্পিয়ার, আর কুলম্ব হচ্ছে তড়িতের একক, তড়িতের একক। এটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। ফ্যারাডে, ফ্যারাডে কি? 1 মোল ইলেকট্রনের চার্জকে বলা হয় 1 ফ্যারাডে, ঠিক আছে। একটা ইলেকট্রনের চার্জ কত? 1.66 ইনটু 10 টু দি পাওয়ার -19 কুলম্ব, ঠিক আছে। তাহলে এর সাথে যদি অ্যাভোগাড্রো সংখ্যা গুণ করি, অ্যাভোগাড্রো সংখ্যা হচ্ছে 6.023 ইনটু 10 টু দি পাওয়ার 23 করলে আমরা পাবো হচ্ছে 96,500 96,500 কুলম্ব, ঠিক আছে, 96,500 কুলম্ব। একদম 96,500 আসে না, বেশিরভাগ ক্ষেত্রে 96,500 ধরে, 473, ঠিক আছে, এটা আসে 96,473। একবার হচ্ছে ডেন্টাল কোশ্চেন 16-17 কোশ্চেনে কিন্তু এটা আসছে, ঠিক আছে, 96,473। তো এটা হচ্ছে মনে রাখতে হবে, কারণ না হলে হচ্ছে গিয়ে যদি এরকম অপশনে দিয়ে দেয় তখন তো এটা কনফিউজ হয়ে যেতে হবে, তাই না। তাহলে 96,400 গুণ করলে আসে 96,473, বা আমরা সংখ্যা বলি 96,500 কুলম্ব, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে 1 ফ্যারাডে, শব্দটা দেখছো 1 ফ্যারাডে। 1 ফ্যারাড, ফ্যারাড বললে কিন্তু আরেকটা জিনিস, সেটা হচ্ছে কি, হচ্ছে ধারক পড়ছো না ফিজিক্সে, ধারকের একক কিন্তু ফ্যারাড, কিন্তু ফ্যারাড আর ফ্যারাডে একটা একারের জন্য কিন্তু দুইটা জিনিস পুরোপুরি আলাদা, বুঝতে পারছো? দুইটা জিনিস কিন্তু আলাদা, একটা হচ্ছে ফ্যারাডে আর হচ্ছে ফ্যারাড, ঠিক আছে। ওকে, তাহলে এটা গেল। আর তড়িৎ বিভব হচ্ছে, তড়িৎ বিভবের একক হচ্ছে ভোল্ট। ভি ইকুয়াল টু হচ্ছে আমরা কি জানি, ডাব্লিউ বাই কিউ, অর্থাৎ জুল পার কুলম্ব। তাহলে 1 ভোল্ট ইকুয়াল টু 1 জুল পার কুলম্ব। তাহলে এই রাশিগুলো আমাদেরকে জানতে হবে, ঠিক আছে। এইখানে হচ্ছে এই দুইটা লাইন একটু ইম্পর্টেন্ট, ঠিক আছে, যে তীব্র তড়িৎ বিশ্লেষের ঘনমাত্রা হ্রাসের সাথে আপেক্ষিক পরিবাহিতা হ্রাস পায়। তীব্র তড়িৎ বিশ্লেষের ঘনমাত্রা যদি হ্রাস করি, তীব্র তড়িৎ বিশ্লেষে কি হয়, এরা হচ্ছে পুরোপুরি আয়নিত হয়ে যায়, দ্রবণে পুরোপুরি আয়নিত হয়ে যায়। তো যেহেতু এটা ঘনমাত্রা হ্রাস করতেছি, তাহলে হচ্ছে কি হবে, আপেক্ষিক পরিবাহিতা হ্রাস পাবে, ঠিক আছে। কিন্তু মৃদু তড়িৎ বিশ্লেষের ক্ষেত্রে আপেক্ষিক যদি ঘনমাত্রা বৃদ্ধি করি, আপেক্ষিক পরিবাহিতা বৃদ্ধি পাবে, কিন্তু তুল্য পরিবাহিতা হ্রাস পাবে। কারণ তুল্য পরিবাহিতা হ্রাস পাবে কেন? কারণ তুল্য পরিবাহিতা হ্রাস পাবে হচ্ছে আমরা যেহেতু হচ্ছে তোমার ঘনমাত্রা হ্রাস করতেছি, তাই না, ঘনমাত্রা হ্রাস করলে আয়তন সেম রেখে ঘনমাত্রা হ্রাস করতেছি। আমরা যে ইকুয়েশনটা দেখছিলাম, অর্থাৎ এইখানে হচ্ছে তুল্য পরিবাহিতা যদি আমরা কি দিয়ে প্রকাশ করছিলাম, ল্যামডা, ল্যামডা ইকুয়াল টু হচ্ছে কাফা ইনটু ভি বাই গ্রাম ইকুইভ্যালেন্ট। তো আমরা আয়তনকে ফিক্সড রাখতেছি, গ্রাম ইকুইভ্যালেন্ট হচ্ছে এই যে ইয়াটা, অর্থাৎ ঘনমাত্রা কমাই দিচ্ছি, তাহলে এর সাথে তোমার হচ্ছে ইয়ার সম্পর্ক কি, ব্যস্তানুপাতিক। তাহলে এটা বৃদ্ধি করলে এটা হ্রাস পাচ্ছে, বুঝছো? তাহলে এইখান থেকে এটা মনে রাখবা, এই ইয়া থেকে কিন্তু আমরা সহজে এটা বুঝতে পারতেছি। তার মানে মৃদু তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে ঘনমাত্রা বৃদ্ধি আপেক্ষিক পরিবাহিতা বৃদ্ধি পাবে, কিন্তু তুল্য পরিবাহিতা হ্রাস পাবে, ঠিক আছে। ওকে, বুঝতে পারতেছো? সমস্যা আছে কোনো? আচ্ছা, এটা তো আমরা করছি। আচ্ছা, এবার আমরা ফ্যারাডের সূত্রে চলে আসলাম।
ফ্যারাডের হচ্ছে দুইটা সূত্র আছে, তো আমাদের সাধারণত ফ্যারাডের প্রথম সূত্র নিয়ে আলোচনা করা হয়েছে। তাহলে ফ্যারাডের প্রথম সূত্রটা কি? তড়িৎ বিশ্লেষণের সময় যে কোনো তড়িৎ দ্বারে সংঘটিত রাসায়নিক বিক্রিয়া বা তোমার হচ্ছে ওইখানে কতটুকু হচ্ছে তড়িৎ দ্বারে সঞ্চিত বা দ্রবীভূত পদার্থের পরিমাণ প্রবাহিত বিদ্যুৎ প্রবাহের সমানুপাতিক। অর্থাৎ তড়িৎ দ্বারে কতটুকু রাসায়নিক বিক্রিয়া হচ্ছে বা কতটুকু পদার্থ সঞ্চিত বা দ্রবীভূত হচ্ছে এর পরিমাণটা হচ্ছে তড়িৎ প্রবাহের সমানুপাতিক। অর্থাৎ তড়িৎ প্রবাহ বাড়লে সঞ্চিত বা দ্রবীভূত পদার্থের পরিমাণ বাড়বে, তড়িৎ প্রবাহ কমলে সঞ্চিত বা দ্রবীভূত পদার্থের পরিমাণ কমবে। তো আমরা যদি এটা একটু ড্রাইভ করে দেখাই, ডাব্লু সমানুপাতিক কিউ, অর্থাৎ ডাব্লু হচ্ছে কি এখানে দ্রবীভূত বা সঞ্চিত পদার্থের পরিমাণ, আর কিউ হচ্ছে তড়িৎ প্রবাহ। তাহলে এটারে যদি আমি কিউ সমানুপাতিক সরাই দিই, তখন হচ্ছে একটা ধ্রুবক আনতে হবে জেড কিউ। এই জেড কে বলা হচ্ছে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক, জেড হচ্ছে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক, ঠিক আছে। অর্থাৎ আমি যদি 1 কুলম্ব তড়িৎ প্রবাহ করি, ঠিক আছে, তাহলে কতটুকু পদার্থ সঞ্চিত হবে, এইটাই হচ্ছে ওই তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের পরিমাণ, ঠিক আছে। অর্থাৎ জেড ইকুয়াল টু ডাব্লু বাই কিউ। তাহলে এর একক কি হবে? এইখানে ডাব্লু মানে জুল না, ঠিক আছে, এখানে ডাব্লু হচ্ছে সঞ্চিত পদার্থের পরিমাণ, তার মানে কি হবে? গ্রাম, গ্রাম, গ্রাম পার কুলম্ব, ঠিক আছে। তাহলে হচ্ছে এখানে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের একক হচ্ছে গ্রাম পার কুলম্ব, গ্রাম পার কুলম্ব হচ্ছে। আর হচ্ছে তাহলে এখানে কতগুলো হচ্ছে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক আমাদেরকে মনে রাখতে হবে, ঠিক আছে। যেমন সিলভারের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক কত দেওয়া আছে? 0.00 0.00118 গ্রাম পার কুলম্ব, ঠিক আছে। আর হাইড্রোজেনের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক হচ্ছে 0.0001 গ্রাম পার কুলম্ব। আচ্ছা 0.0010447 নাকি 447 গ্রাম পার কুলম্ব। তার মানে কি? অর্থাৎ আমি যদি সিলভারের মধ্যে 1 কুলম্ব তড়িৎ প্রবাহিত করি, তার মানে এত গ্রাম আমার হচ্ছে দ্রবীভূত বা সঞ্চিত হবে, ঠিক আছে। তাহলে এটা দ্বারা হচ্ছে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক পরিমাপ করি। তাহলে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক কিন্তু জিনিসটা ইম্পর্টেন্ট, কিন্তু এখান থেকে এমসিকিউ আসে, বিশেষ করে এই দুইটা। আর ছকের ভিতর আর মধ্যে কপার আর জিঙ্ক, এই দুইটার মানও মনে রাখবা, ঠিক আছে, কপার এবং হচ্ছে জিঙ্ক। তোমার হচ্ছে ছকের ভিতরে এখানে বেশ করে কপারের দুইটা আছে, তাই কপার হচ্ছে 2+, 3+, মানে অর্থাৎ যোজ্যতা সংখ্যা চেঞ্জ হলে কিন্তু তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক চেঞ্জ হবে। তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের আরেকটা সূত্র আছে, জেড ইকুয়াল টু হচ্ছে গ্রাম পারমাণবিক ভর, গ্রাম পারমাণবিক ভর ভাগ যোজ্যতা বা যোজনী, যোজ্যতা ইন্টু 96,500, ঠিক আছে, 96,500। অর্থাৎ তোমার এখানে গ্রাম পারমাণবিক ভর এবং যোজ্যতা ইন্টু 96,500 দিলে তুমি হচ্ছে এখানে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক এইভাবে হচ্ছে সবগুলো বের করতে হবে। ম্যাথ করার সময় এই সূত্র দিয়ে বের করতে হবে। তো এটা গেল, আমরা পরের স্লাইড যাই। এবার হচ্ছে ফ্যারাডের সূত্রের প্রযোজ্যতা আর হচ্ছে সীমাবদ্ধতা। ফ্যারাডের সূত্র কিন্তু সব ক্ষেত্রে প্রযোজ্য না। কোন কোন ক্ষেত্রে প্রযোজ্য? কোন কোন ক্ষেত্রে প্রযোজ্য হবে? ফ্যারাডের সূত্র হচ্ছে দ্রবীভূত বা হচ্ছে গলিত আয়নিক যৌগের ক্ষেত্রে। আয়নিক যৌগগুলো কিন্তু হচ্ছে সাধারণ কঠিন অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে না। এরা যখন হচ্ছে দ্রবীভূত হবে অথবা গলিত অবস্থায় থাকবে, তখন হচ্ছে এরা বিদ্যুৎ পরিবহন করবে। তো ফ্যারাডের সূত্র এই গলিত এবং দ্রবীভূত অর্থাৎ উভয় অবস্থাতেই হচ্ছে তো তোমার হচ্ছে তড়িৎ বিশ্লেষণের পরিমাণ করতে পারবে। ফ্যারাডের সূত্র দুই ক্ষেত্রেই প্রযোজ্য, ঠিক আছে। আরেকটা বিষয় হচ্ছে তাপমাত্রা, দ্রাবকের ঘনমাত্রা এবং চাপের উপর ফ্যারাডের সূত্রের কোনো প্রভাব নাই, শুধুমাত্র তাপের উপর প্রভাব আছে। তাহলে তাপমাত্রা, চাপ, দ্রব এবং দ্রাবকের ঘনমাত্রার উপরে ফ্যারাডের সূত্রের কোনো প্রভাব নাই, শুধুমাত্র তাপের উপর প্রভাব আছে, ঠিক আছে। আর হচ্ছে একই মৌলের বিভিন্ন আয়নিক অবস্থার উপর এই সূত্র সমভাবে প্রযোজ্য। অর্থাৎ বিভিন্ন আয়নিক অবস্থা হলে আমার জেড এর মান চেঞ্জ হবে, কিন্তু সূত্রের তো কোনো অবশ্যই প্রয়োগ করতেছে। যেমন যে কপার 2+ এর ক্ষেত্রে আমার জেড এর মান একটা আসতেছে, কপার 3+ এর ক্ষেত্রে জেড এর মান একটা আসতেছে, কিন্তু আমার সূত্র কিন্তু সমানভাবে খাটতেছে, ঠিক আছে। আর সীমাবদ্ধতা কি? সীমাবদ্ধতা সহজ, যে ইলেকট্রনীয় যে তড়িৎ পরিবাহী আছে, তাহলে ইলেকট্রনীয় তড়িৎ প্রবাহীর ক্ষেত্রে কি ফ্যারাডের সূত্র প্রযোজ্য হবে না, ইলেকট্রনীয় তড়িৎ প্রবাহের ক্ষেত্রে কুলম্বের সূত্র প্রযোজ্য হবে, ঠিক আছে। আর যদি কোনো তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে একসাথে একাধিক জারণ বিজারণ ঘটে, সেই ক্ষেত্রে
ফ্যারাডের সূত্র প্রযোজ্য হবে না, এরা শুধুমাত্র একটা জারণ বিজারণ বিক্রিয়ার জন্য ব্যাখ্যা করতে পারে। আর হচ্ছে তখন এই যে সূত্রের ক্ষেত্রে এটা একটা হচ্ছে ত্রুটি দিবে। এটা হচ্ছে ফ্যারাডের সূত্রের প্রযোজ্যতা আর হচ্ছে সীমাবদ্ধতা। তাহলে এই দুইটা হচ্ছে ইম্পর্টেন্ট, এগুলো মনে রাখতে হবে। এবার হচ্ছে আমরা তড়িৎ বিশ্লেষণ সম্বন্ধে একটু জানি। তড়িৎ বিশ্লেষণ করে তড়িৎ বিশ্লেষণ, ঠিক আছে। তড়িৎ বিশ্লেষণ আমরা এটা আগেও পড়ছি, এখনো পড়তে হবে। সেটা হচ্ছে একটা তড়িৎ বিশ্লেষ্য কোষে আমরা কি নেই, একটা অ্যানোড নেই, একটা ক্যাথোড নেই। এবার ওইখানে তড়িৎ বিশ্লেষ্য কোষের মধ্যে আমরা যে যৌগটা দিব সেটার অ্যানায়ন থাকে, ক্যাটায়ন থাকে। এখন যেটা হচ্ছে যদি গলিত হয় তাহলে তো শুধু মনে করো সোডিয়াম ক্লোরাইডের গলিত অবস্থা নিলাম, তাহলে ওইখানে কি কি অ্যানায়ন আর ক্যাটায়ন থাকবে? সোডিয়াম থাকবে আর হচ্ছে ক্লোরাইড থাকবে। তাহলে অ্যানোডে কে যাবে? ক্লোরাইড যাবে, যেটা অ্যানায়ন, আর হচ্ছে তোমার অ্যানোডে ক্যাথোডে যাবে হচ্ছে ক্যাটায়ন সোডিয়াম। কিন্তু এটা যদি জলীয় অবস্থায় হয় তাহলে ওখানে কয়টা ক্যাটায়ন আসতেছে? দুইটা ক্যাটায়ন, একটা হচ্ছে সোডিয়াম প্লাস আর একটা হচ্ছে H প্লাস। পানি এখানে থাকবে, তাহলে পানির H প্লাস থাকবে। আর অ্যানায়নের মধ্যে ক্লোরাইড আর হচ্ছে হাইড্রোক্সাইড। তাহলে এখন কে যাবে অ্যানোডে আর হচ্ছে কে যাবে ক্যাথোডে? এই বিষয়টা নির্ভর করে তিনটা বিষয়ের উপরে। একটা হচ্ছে তড়িৎ রাসায়নিক সারিতে এর অবস্থান, ওই যে মৌলটার অবস্থান, ক্যাটায়ন অ্যানায়নের অবস্থান তড়িৎ রাসায়নিক সারিতে এর অবস্থানের উপর নির্ভর করবে। আরেকটা হচ্ছে ঘনমাত্রার উপর নির্ভর করবে। আর একটা হচ্ছে অ্যানোড এবং ক্যাথোড, অর্থাৎ অ্যানোড ও ক্যাথোড আমি কোন ধাতু নিচ্ছি তার উপরে নির্ভর করবে। এই তিনটা বিষয়ের উপর নির্ভর করতেছে, ঠিক আছে। তো যে তড়িৎ রাসায়নিক সারি, এটা হচ্ছে সক্রিয়তার সিরিজ, আমরা একটু পরে পড়বো। তো তড়িৎ রাসায়নিক সারির যত নিচের দিকে যাবে তত হচ্ছে সক্রিয়তা কমবে, ঠিক আছে, কিন্তু এর চার্জ মুক্ত হওয়ার প্রবণতা বৃদ্ধি পাবে। যত নিচের দিকে যাবে চার্জ মুক্ত হওয়ার প্রবণতা বৃদ্ধি পাবে। অর্থাৎ আমরা যদি সোডিয়াম আর হাইড্রোজেনের ক্ষেত্রে তুলনা করি, তাহলে সোডিয়াম কিন্তু তড়িৎ রাসায়নিক সারির উপরের দিকে অবস্থান করে, তাহলে এটা একটা অধিক সক্রিয় ধাতু, কিন্তু এটা হচ্ছে চার্জ মুক্ত হওয়ার প্রবণতা কম থাকবে। কিন্তু হাইড্রোজেন হচ্ছে কম সক্রিয় ধাতু, কিন্তু এটা চার্জ মুক্ত হওয়ার প্রবণতা বেশি থাকবে, তাই হাইড্রোজেন যে তখন চার্জ মুক্ত হবে, তাহলে সোডিয়াম কিন্তু যাইতে পারতেছে না। আর তাহলে এটা হচ্ছে কি, আর ক্লোরাইড আর হাইড্রোক্সাইডের মধ্যে নিচে কি আছে? হাইড্রোক্সাইড। তাহলে হাইড্রোক্সাইড যাওয়ার কথা, কিন্তু পরবর্তী আরেকটা পয়েন্ট আছে, দেখো দ্রবণে ক্যাটায়ন অ্যানায়নের ঘনমাত্রার উপর নির্ভর করে, ঠিক আছে। অর্থাৎ ঘনমাত্রা কার বেশি সেটার উপরে ডিপেন্ড করে। যেমন 0.1 মোল সোডিয়াম ক্লোরাইড যদি নেই, তাহলে সোডিয়াম এই ক্ষেত্রে ক্লোরাইডের ঘনত্ব হচ্ছে 0.1 মোল, আর হাইড্রোক্সাইডের ঘনত্ব হচ্ছে 10⁻⁷, ঠিক আছে। তাহলে অবশ্যই হচ্ছে ক্লোরাইডের ঘনমাত্রা অনেক বেশি, এই কারণে ক্লোরাইড যে অ্যানোড যে হচ্ছে ক্লোরিন গ্যাস তৈরি করবে বা চার্জ মুক্ত হবে। তাহলে বুঝলাম, তাহলে দুইটা বিষয় বুঝলাম, একটা হচ্ছে তড়িৎ রাসায়নিক সারি আর হচ্ছে দ্রবণে ক্যাটায়ন অ্যানায়নের ঘনমাত্রা। আরেকটা হচ্ছে আমরা যে তড়িৎদ্বারের প্রকৃতি এবং তড়িৎদ্বারের প্রভাব, অর্থাৎ তড়িৎদ্বার আমরা কোনটা নিচ্ছি। আমরা যদি প্লাটিনামের তড়িৎদ্বার নেই, ঠিক আছে, তাহলে ওই পাশে হাইড্রোজেন আর এই পাশে হাইড্রোক্সাইড যাবে, ঠিক আছে। কিন্তু যদি হচ্ছে মার্কারি নেই, ঠিক আছে, মার্কারি নিলে তখন হচ্ছে এই পাশে হাইড্রোজেন যাইতে পারবে না, তখন যাবে হচ্ছে সোডিয়াম, কারণ সোডিয়াম অ্যামালগাম মার্কারির সাথে যৌগ বিক্রিয়া করে সোডিয়াম অ্যামালগাম তৈরি করবে। তাহলে এটা হচ্ছে তড়িৎদ্বারের প্রকৃতি, অর্থাৎ তড়িৎদ্বার কি হচ্ছে কোনটা আছে তার উপরে কিন্তু আমাদের নির্ভর করতেছে। এবার একটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে শিল্পক্ষেত্রে তড়িৎ বিশ্লেষণের প্রয়োগ। শিল্পক্ষেত্রে কোন কোন ক্ষেত্রে তড়িৎ বিশ্লেষণের প্রয়োগ আছে? শিল্পক্ষেত্রে প্রয়োগের মধ্যে হচ্ছে আমাদের তড়িৎ বিশ্লেষণে হচ্ছে সোডিয়াম ক্লোরাইড তৈরি করা হয় হচ্ছে কোন প্রক্রিয়ায়? ডাউন পদ্ধতিতে সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে হচ্ছে আমার এখান থেকে সোডিয়াম ধাতু নিষ্কাশন করা হয়। আর হচ্ছে মার্কারি লেড প্রকোষ্ঠ ব্যবহার করে এখান থেকে সোডিয়াম হাইড্রোক্সাইড বা কস্টিক সোডা উৎপাদন করা হয়, ঠিক আছে। এটা হচ্ছে তড়িৎ বিশ্লেষণের ব্যবহার। এছাড়া হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড থেকে ক্যালসিয়াম ধাতু নিষ্কাশন, ম্যাগনেসিয়াম ক্লোরাইড থেকে ম্যাগনেসিয়াম ধাতু নিষ্কাশন, এই পদ্ধতিগুলো হচ্ছে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া ব্যবহার করা হয়। আর একটা সবথেকে ইম্পর্টেন্ট যেটা, এখানে কিন্তু হচ্ছে ধাতুর উপর ইলেকট্রোপ্লেটিং করা হয়। ইলেকট্রোপ্লেটিং করে কি হয়, ধাতু যেন মরিচার দ্বারা হচ্ছে মরিচা যাতে না পড়তে পারে, মরিচা রোধ করার জন্য ইলেকট্রোপ্লেটিং করা হয়। তাহলে ইলেকট্রোপ্লেটিং করার জন্য দুইটা ধাতু ইউজ করা হয়, এটা হচ্ছে নিকেল আর হচ্ছে ক্রোমিয়াম, ঠিক আছে। নিকেল আর ক্রোমিয়াম ব্যবহার করে হচ্ছে তোমার এই যে ইলেকট্রোপ্লেটিং করা হবে। ইলেকট্রোপ্লেটিং করলে হচ্ছে তখন হচ্ছে ধাতুর ক্ষয়রোধ হবে। তাহলে এইগুলো হচ্ছে আমার শিল্পক্ষেত্রে তড়িৎ বিশ্লেষণের ব্যবহার, ঠিক আছে। তাহলে আমাদের হচ্ছে তড়িৎ বিশ্লেষণের ব্যবহার গেল শিল্পক্ষেত্রে। এরপর কি আছে দেখো, এবার হচ্ছে ধাতু সক্রিয়তা সিরিজ। ধাতু সক্রিয়তা সিরিজ থেকে অনেকগুলো কোশ্চেন আসে। তো ধাতু সক্রিয়তা সিরিজটা আমাদের একটু ছন্দ দিয়ে মনে রাখতে হবে, ঠিক আছে। তো এটা আমার সাথে সাথে বলো। ফার্স্টে হচ্ছে এখানে তিনটা সারিতে ভাগ করছি। প্রথম সারি হচ্ছে এটা দিয়ে মনে রাখবো লিখবে কানা, ঠিক আছে। লিখবে কানা, কানারা তো সাধারণত চোখে দেখতে পারে না কিন্তু লিখতে পারে, ঠিক আছে। তো এটা দিয়ে মনে রাখা হচ্ছে লিখবে কানা, ঠিক আছে। তো লি থেকে মনে রাখবো হচ্ছে লিথিয়াম, ঠিক আছে। ক দিয়ে হচ্ছে পটাশিয়াম, বেতে হচ্ছে বেরিলিয়াম, কাতে হচ্ছে ক্যালসিয়াম। তোমরা কি হচ্ছে ইয়েটা পাইছো, সিরিজটা পাইছো? এটা হচ্ছে 579 পৃষ্ঠার দিকে, ঠিক আছে।
সিরিজটা দেখো। আর নাতে হচ্ছে সোডিয়াম। তো এইগুলো হচ্ছে লিখবে কানা দিয়ে, আমি এটা মনে রাখবো, লিথিয়াম, পটাশিয়াম, বেরিলিয়াম, ক্যালসিয়াম, সোডিয়াম, ঠিক আছে। এরপরের ছন্দটা মনে রাখবো হচ্ছে এরকম, মজিদ এলে মনি যেন কারে ফির কাঁদে, এইটুকু মনে রাখি আগে, মজিদ এলে মনি যেন কারে ফির কাঁদে, ঠিক আছে। তাহলে এইখানে মজিদ থেকে মনে রাখবো হচ্ছে ম্যাগনেসিয়াম, ঠিক আছে, মজিদ দিয়ে ম্যাগনেসিয়াম, এলে দিয়ে কি মনে রাখবো অ্যালুমিনিয়াম, মনি দিয়ে হচ্ছে ম্যাঙ্গানিজ, জেনোতে হচ্ছে জিঙ্ক, কারে হচ্ছে ক্রোমিয়াম, ফিরে হচ্ছে আয়রন, কাঁদে হচ্ছে ক্যাডমিয়াম। তাহলে এটা কি বললাম, মজিদ এলে মনি যেন কারে ফির কাঁদে, ঠিক আছে, একটু ছন্দকারে মনে রাখলাম। তাহলে মজিতে হচ্ছে ম্যাগনেসিয়াম, এলেতে হচ্ছে অ্যালুমিনিয়াম, মনিতে হচ্ছে ম্যাঙ্গানিজ, জেনোতে জিঙ্ক, কারে হচ্ছে ক্রোমিয়াম, তারপরে ফিরে হচ্ছে আয়রন, তারপরে কাঁদেতে হচ্ছে ক্যাডমিয়াম। পরের অংশ হচ্ছে কোনি সোনা পাবে হায়। তাহলে কোনি হচ্ছে একজনের নাম, মনে করো কোনি সোনা পাবে, এজন্য হচ্ছে দুঃখ বোধ হচ্ছে, এজন্য মনে রাখলাম কোনি সোনা পাবে হায়, ঠিক আছে। তাহলে কোতে হচ্ছে কোবাল্ট, ঠিক আছে, নিতে হচ্ছে নিকেল, সোনা দিয়ে মনে রাখবো হচ্ছে স্টানাম, এসএন বা টিন, ঠিক আছে। এটাতে আবার গোল্ড মনে রাখো না, এটাতে হচ্ছে সোনা দিয়ে মনে রাখবো হচ্ছে স্টানাম বা এসএন, ঠিক আছে, বা এটা টিন বলে, ঠিক আছে। আর পাবেতে মনে রাখবো হচ্ছে লেড, আর হাইতে মনে রাখবো হচ্ছে হাইড্রোজেন, ঠিক আছে। তাহলে ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, ম্যাঙ্গানিজ, জিঙ্ক, ক্রোমিয়াম, আয়রন, ক্যাডমিয়াম, এটুকু হচ্ছে এই কাঁধে পর্যন্ত দিয়ে মনে রাখলাম। আর কোনি সোনা পাবে হাই দিয়ে আমরা মনে রাখলাম হচ্ছে কোবাল্ট, নিকেল, তারপর হচ্ছে টিন, লেড, হাইড্রোজেন, ঠিক আছে। এরপরে মনে রাখবো হচ্ছে কুলাঙ্গার হাজি আজ পিটাবে আমায়, ঠিক আছে, কুলাঙ্গার হাজি আজ পিটাবে আমায় দিয়ে আমি এটা মনে রাখবো হচ্ছে, কুলাঙ্গার হচ্ছে রাখবো কি কপার, ঠিক আছে। তারপরে হাজি দিয়ে মনে রাখবো হচ্ছে মার্কারি, তারপরে আজে হচ্ছে সিলভার, পিটাবে হচ্ছে প্লাটিনাম, আর আমায় দিয়ে হচ্ছে গোল্ড। তো এই ছন্দ বলে কিন্তু আমাদের পুরো সক্রিয়তা সিরিজটা মনে থাকবে, ঠিক আছে। এখন এই সক্রিয়তা সিরিজটা কেন লাগবে, সক্রিয়তা সিরিজটা হচ্ছে ধাতুর প্রতিস্থাপন বিক্রিয়াগুলো বোঝার জন্য আমার হচ্ছে এই ক্ষেত্রে লাগবে। দেখো ফার্স্টে হচ্ছে আমার যে প্রথম যে 5টা ধাতু পড়লাম, ঠিক আছে, এরা পানি থেকে হাইড্রোজেনকে প্রতিস্থাপন করতে পারে, পানি থেকে হাইড্রোজেনকে প্রতিস্থাপন করতে পারে। আর মজিদ এলে মনি যেন কারে ফির কাঁদে, অর্থাৎ এই ক্যাডমিয়াম পর্যন্ত, প্রথম থেকে ক্যাডমিয়াম পর্যন্ত এরা স্টিম থেকে হাইড্রোজেনকে প্রতিস্থাপন করতে পারে। তাহলে প্রথম 5টা হচ্ছে শুধুমাত্র মানে শুধুমাত্র না, এটা হচ্ছে পানি থেকে শুধুমাত্র এই 5টাই হচ্ছে হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করতে পারে, আর স্টিম থেকে এই ক্যাডমিয়াম পর্যন্ত হাইড্রোজেনকে প্রতিস্থাপন করতে পারে। আর এই যে হাইড্রোজেনের আগ পর্যন্ত অর্থাৎ লেট পর্যন্ত এরা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড বা HCl থেকে হাইড্রোজেনকে প্রতিস্থাপন করতে পারে। তার মানে তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে কারা পারবে, লেট পর্যন্ত, একদম প্রথম লিথিয়াম থেকে লেট পর্যন্ত এরা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে হাইড্রোজেনকে প্রতিস্থাপন করতে পারবে। আর হচ্ছে এই ক্যাডমিয়াম পর্যন্ত স্টিম থেকে হাইড্রোজেনকে প্রতিস্থাপন করতে পারবে, আর পানি থেকে হাইড্রোজেনকে প্রতিস্থাপন করতে পারবে শুধুমাত্র এই প্রথম 5টা, ঠিক আছে। তারপর হচ্ছে আর হাইড্রোজেনের নিচে যারা আছে এরা কিন্তু আর কোনো কিছু দেখে হচ্ছে হাইড্রোজেনকে প্রতিস্থাপন করতে পারবে না, ঠিক আছে। তো এটা মনে রাখতে হবে। আর এই ধাতু সক্রিয়তা সিরিজ যদি আমরা বিক্রিয়া দিয়ে বুঝাই যে একটা দুইটা প্রতিস্থাপন বিক্রিয়া অধিক সক্রিয় ধাতু কম সক্রিয় ধাতুর থেকে তোমার প্রতিস্থাপন, কম সক্রিয় ধাতুকে প্রতিস্থাপন করতে পারবে। যদি আমরা ম্যাগনেসিয়ামের সাথে জিঙ্ক সালফেটের বিক্রিয়া দিই তাহলে কি হবে বিক্রিয়া, ম্যাগনেসিয়াম সালফেট প্লাস হচ্ছে জিঙ্ক তৈরি হচ্ছে, অর্থাৎ এই জিঙ্ককে প্রতিস্থাপন করতে পারতেছে ম্যাগনেসিয়াম, কারণ ম্যাগনেসিয়াম অধিক সক্রিয় ধাতু। কিন্তু যদি আমি মনে করো কপারের সাথে জিঙ্ক সালফেটের বিক্রিয়া দিই, কপারের সাথে যদি জিঙ্ক সালফেটের বিক্রিয়া দিই, এখানে কি বিক্রিয়া হবে, বিক্রিয়া কিন্তু হবে না, ঠিক আছে। এই বিক্রিয়া হবে না কারণ কি কপার হচ্ছে কম সক্রিয় ধাতু আর জিঙ্ক সালফেট হচ্ছে, জিঙ্ক হচ্ছে অধিক সক্রিয় ধাতু, তাহলে এই ক্ষেত্রে কিন্তু বিক্রিয়া হচ্ছে না। তাহলে এই জিনিসটা মনে রাখতে হবে, প্রতিস্থাপন বিক্রিয়ার ক্ষেত্রে অধিক সক্রিয় ধাতু কম সক্রিয় ধাতু থেকে হচ্ছে প্রতিস্থাপন করতে পারবে। এইখান থেকে আরেকটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন আসে, সেটা হচ্ছে কোন ধাতুর পাত্রের মধ্যে কোন জিনিসটা রাখা যাবে, অর্থাৎ কোন ধাতুকে কোন ধাতুর পাত্রের মধ্যে রাখা যাবে। এটা কিভাবে মনে রাখবো, হ্যাঁ যেটা হচ্ছে পাত্র হচ্ছে কি সবসময় অ্যানোড, পাত্র সবসময় অ্যানোড, আর হচ্ছে যে জিনিসটা রাখতেছি সেটা হচ্ছে ক্যাথোড হিসেবে কাজ করতেছে। তো যদি অ্যানোড সাধারণত যদি অধিক সক্রিয় ধাতু হয় তাহলে সেটা হচ্ছে বিক্রিয়াটা স্বতঃস্ফূর্তভাবে হয়, যদি অ্যানোডটা অধিক সক্রিয় ধাতু হয় তাহলে হচ্ছে বিক্রিয়া স্বতঃস্ফূর্ত হয়। তার মানে আমি যে পাত্রটা এটা যদি হচ্ছে অধিক সক্রিয় ধাতুর হয় তাহলে কি বিক্রিয়াটা স্বতঃস্ফূর্তভাবে হবে, বিক্রিয়া স্বতঃস্ফূর্ত হবে। আর বিক্রিয়া স্বতঃস্ফূর্তভাবে হয় মানে কি পাত্রের ক্ষয় হবে,
তার মানে আমার যে পাত্রটা, এই পাত্রটা হবে কম সক্রিয় ধাতু, আর যে জিনিসটা রাখবো, যে তড়িৎ বিশ্লেষণ রাখবো, এটা হচ্ছে গিয়ে কম সক্রিয় ধাতু। তাহলে বিক্রিয়াটা স্বতঃস্ফূর্তভাবে হবে না এবং পাত্রের কোনো ক্ষতি হবে না, ঠিক আছে। অর্থাৎ তাহলে পাত্রটা কি হবে, পাত্র যদি অধিক সক্রিয় ধাতু হয়, অধিক সক্রিয় ধাতুর পাত্র যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে বিক্রিয়াটা স্বতঃস্ফূর্তভাবে হবে এবং পাত্রের ক্ষয় হবে। কিন্তু পাত্র যদি কম সক্রিয় ধাতুর হয়, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আমার পাত্রের ক্ষয় হবে না। এই জিনিসটা বুঝলা? আচ্ছা, এবার হচ্ছে গ্যালভানিক কোষ সম্বন্ধে একটু জানতে হবে। গ্যালভানিক কোষ হচ্ছে সাধারণত দুইটা কোষ থাকে, দুইটা অর্ধকোষ নিয়ে গঠিত হয়। একটা হচ্ছে জারণ অর্ধকোষ আর একটা হচ্ছে বিজারণ অর্ধকোষ, ঠিক আছে। তাহলে গ্যালভানিক কোষে হচ্ছে অ্যানোড হিসেবে যেটা থাকবে, ঠিক আছে, অ্যানোড হিসেবে যেটা থাকবে এটা হচ্ছে অধিক সক্রিয় ধাতু। অ্যানোড হিসেবে যেটা থাকবে সেটা হচ্ছে অধিক সক্রিয় ধাতু, আর যেটা ক্যাথোড সেটা হচ্ছে কম সক্রিয় ধাতু হিসেবে থাকবে, ঠিক আছে। পাইছো? এটা হচ্ছে 4.7, 581 পৃষ্ঠা, 581 পৃষ্ঠা দাও। তাহলে জারণ অর্ধবিক্রিয়া আর হচ্ছে বিজারণ অর্ধবিক্রিয়া। জারণ অর্ধবিক্রিয়া হচ্ছে অধিক সক্রিয় ধাতু আমার অ্যানোড হিসেবে থাকবে, আর কম সক্রিয় ধাতু আমার হচ্ছে ক্যাথোড হিসেবে থাকবে। তো এইখানে হচ্ছে দুইটা বিক্রিয়া আলাদা আলাদাভাবে ঘটতেছে। তো এই বিক্রিয়ার দুইটা গ্যালভানিক কোষের জন্য আমার হচ্ছে দুইটার মাঝখানে একটা লবণ সেতু ইউজ করতে হবে। লবণ সেতু ইউজ করলে কি হবে, বিক্রিয়াটা স্টপ হবে না। আর যদি লবণ সেতু ইউজ না করি, বিক্রিয়াটা কিছু সময় হওয়ার পরে এটা স্টপ হয়ে যাবে। অর্থাৎ তখন হচ্ছে কি একটা আয়নের সাম্যাবস্থা তৈরি হয়ে যাবে, তখন আর বিদ্যুৎ পরিবহন করতে পারবে না। তো আমরা যদি লবণ সেতু ইউজ করি, তখন হচ্ছে কি আয়নের যে কন্টিনিউশনটা, অর্থাৎ বিদ্যুৎ পরিবহনটা কন্টিনিউ করতে থাকবে। তো লবণ সেতু সম্বন্ধে, লবণ সেতু থেকে এমসিকিউ আসে যে লবণ সেতু কি দিয়ে তৈরি করা এবং লবণ সেতু জিনিসটা আসলে কি। লবণ সেতুটা হচ্ছে, এটা হচ্ছে কি একটা উল্টানো ইউ আকৃতির একটা কাঁচনল, ঠিক আছে, উল্টানো ইউ আকৃতির একটা কাঁচনল থাকে। এটা দিয়ে হচ্ছে আমরা কি কি ব্যবহার করা হয়, এটা হচ্ছে একটা উল্টানো ইউ আকৃতির কাঁচনল। আচ্ছা, এটা একটা সহজ একটা ছন্দ দিয়ে মনে রাখি, ঠিক আছে। এটা কিন্তু মাঝে মাঝে মনে হয় সহজ, কিন্তু হচ্ছে পরীক্ষার সময় এটা ভুল হয়ে যায়, ঠিক আছে। এটা হচ্ছে মনে করো একজনের নাম হচ্ছে সোনু, ঠিক আছে। সোনু হচ্ছে ক্যাচাল, ক্যাচাল ক্যান আনো, সোনু ক্যাচাল ক্যান আনো, এটা দিয়ে আমরা মনে রাখতে পারি, ঠিক আছে। সোনু দিয়ে আমরা মনে রাখবো কি, সোডিয়াম নাইট্রেট, ঠিক আছে। এখান থেকে মনে রাখবো হচ্ছে সোডিয়াম, হচ্ছে সোডিয়াম সালফেট, সরি সোডিয়ামতে হচ্ছে সোডিয়াম সালফেট মনে রাখবো, সোডিয়াম সালফেট। আর ক্যাসালতে মনে রাখবো পটাশিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড। ক্যানোতে মনে রাখবো হচ্ছে পটাশিয়াম নাইট্রেট, তাহলে পটাশিয়াম নাইট্রেট। আর আনো দিয়ে মনে রাখবো হচ্ছে, আনোতে কি হবে, আচ্ছা আনোতে থাকবে হচ্ছে অ্যামোনিয়াম নাইট্রেট, ঠিক আছে। পটাশিয়াম নাইট্রেট আর হচ্ছে অ্যামোনিয়াম নাইট্রেট। এই চারটা জিনিসের মধ্যে কিন্তু প্রচুর ঘোলায়, কারণ অপশনগুলো এমন ভাবে দেয় যে এটা আসলে কোনটা বোঝাচ্ছে সেটা কিন্তু বোঝা যায় না। তো এই চারটা একদম মনে রাখতে হবে। একটা হচ্ছে সোডিয়াম সালফেট, একটা হচ্ছে পটাশিয়াম ক্লোরাইড, পটাশিয়াম নাইট্রেট আর হচ্ছে অ্যামোনিয়াম নাইট্রেট। তাহলে এদের এই ধাতুগুলো ইউজ করে বা এই দ্রবণগুলো ইউজ করে হচ্ছে আমরা লবণ সেতু তৈরি করবো। এই লবণ সেতুতে এই দ্রবণ যেগুলো ইউজ করতেছে এদের ঘনমাত্রা কত থাকবে, 0.1 মোলার, ঠিক আছে। 0.1 মোলার ঘনমাত্রা হবে। 0.1 মোলার ঘনমাত্রার দ্রবণ ইউজ করে একটা উল্টানো ইউ আকৃতির কাঁচনল ব্যবহার করে হচ্ছে আমরা লবণ সেতু তৈরি করব। এখন লবণ সেতুর কিছু বৈশিষ্ট্য আছে। লবণ সেতুতে আমরা যে আয়নগুলো ব্যবহার করছি, যে তড়িৎ বিশ্লেষণ ব্যবহার করতেছি, এর যে আয়নগুলো, এইগুলো যে কোষের যে তড়িৎ বিশ্লেষণ ব্যবহার করছি এর সাথে কোনো বিক্রিয়া করতে পারবে না, ঠিক আছে। এর সাথে যদি বিক্রিয়া করে তাহলে তার লবণ সেতুর কার্যকারিতা থাকবে না। এর সাথে কোনো বিক্রিয়া করতে পারবে না এবং অ্যানোড ও ক্যাথোডে যে এরা কোনো জারিত বা বিজড়িত হতে পারবে না, অর্থাৎ তড়িৎ বিশ্লেষণের সাথে বিক্রিয়া করতে পারবে না, অ্যানোড ও ক্যাথোডের সাথে বিক্রিয়া করতে পারবে না, ঠিক আছে। তারপর হচ্ছে গিয়ে এদেরকে হচ্ছে, এটা হচ্ছে দুইটা অর্ধকোষের মধ্যে কি করতেছে, একটা পরোক্ষ সংযোগ তৈরি করতেছে। এর মাধ্যমে হচ্ছে বিদ্যুৎ পরিবাহের একটা তোমার কন্টিনিউশন বা স্বতঃস্ফূর্তভাবে বিদ্যুৎ প্রবাহ চালায় যাচ্ছে, ঠিক আছে। এটা হচ্ছে লবণ সেতুর ব্যবহার। তো আমাদের এটা গেল। আর হচ্ছে
তাহলে জারণ অর্ধকোষ আর বিজারণ অর্ধকোষটা তো বুঝতে পারছি। জারণ অর্ধকোষ হচ্ছে আমরা অ্যানোডে যেটা ইউজ করবো সেটা হচ্ছে জারণ অর্ধকোষ, আর বিজারণ অর্ধকোষ হচ্ছে যেটা হচ্ছে ক্যাথোডে ব্যবহার করবো। তাহলে এইখান থেকে প্রচুর একটা এমসিকিউ আসে, সেটা হচ্ছে তোমার কোষ লেখা। একটা কোষ দিয়ে এটা কোষটাকে কিভাবে লিখবো এই জিনিসটা থেকে এমসিকিউ আসে। তো জারণ হচ্ছে অ্যানোডে মনে করো যে অধিক সক্রিয়, আমি মনে করো যে জিঙ্ক নিলাম, ঠিক আছে, অ্যানোড হিসাবে আমি কি নিলাম, জিঙ্ক। আর এইখানে জিঙ্ক সালফেটের একটা দ্রবণ ইউজ করলাম তড়িৎ বিশ্লেষ্য হিসাবে। এটা মনে করো হচ্ছে একটা অ্যানোডের পাত্র, ঠিক আছে। আর ক্যাথোডের পাত্র হচ্ছে কপারের একটা ক্যাথোড নিলাম, আর এখানে কপার সালফেটের দ্রবণ নিলাম। এই দুইটার মাঝখানে কি থাকবে, লবণ সেতু থাকবে। আর এখানে মাঝখানে একটা তার দিয়ে অ্যাড করে দিব, তাহলে এখান থেকে হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পরিবহন হবে। তো এটারে কিভাবে হচ্ছে কোষটা লিখবো, অ্যানোডের যে অর্ধকোষ এটা হলো হচ্ছে জারণ অর্ধকোষ, ঠিক আছে। জারণ অর্ধকোষে লেখার সময় ফার্স্টে আমি যে অ্যানোডটা নিছি সেই অ্যানোডটা লিখতে হবে জিঙ্ক, এটা কি অবস্থায় আছে, সলিড অবস্থায় আছে। এরপর হচ্ছে যে আয়নটা নিছি এর আয়নটা লিখতে হবে, মাঝখানে একটা দাগ দিয়ে নিতে হবে, ঠিক আছে, দাগ দিয়ে তারপর হচ্ছে জিঙ্ক 2+, এটা হচ্ছে অ্যাকুয়াস বা দ্রবীভূত অবস্থায় আছে, এটা হচ্ছে জারণ অর্ধকোষ লিখলাম। আর হচ্ছে বিজারণ অর্ধকোষ, বিজারণ অর্ধকোষের ক্ষেত্রে ফার্স্টে কপার 2+ হবে, হ্যাঁ এখানে হচ্ছে আয়ন যেটা আসবে সেটা আগে আসবে, বিজারণের ক্ষেত্রে আগে আয়নটা আসবে। তারপর হচ্ছে এটা কি অ্যাকুয়াস অবস্থায় আছে, দাগ, তারপর হচ্ছে কপার সলিড অবস্থায় থাকবে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে জারণ অর্ধকোষ আর হচ্ছে বিজারণ অর্ধকোষ। এবার দুইটা যখন একসাথে লিখবো, হ্যাঁ মাঝখানে হচ্ছে তখন হচ্ছে লবণ সেতু দেখাই দিতে হবে, যদি লবণ সেতু থাকে, ঠিক আছে। আর লবণ সেতু না থাকলে তো এটা লিখবো না। তাহলে জিঙ্ক সলিড, জিঙ্ক 2+, অ্যাকুয়াস, অ্যাকুয়াস, মাঝখানে লবণ সেতু থাকবে, এই পাশে হচ্ছে কপার 2+, অ্যাকুয়াস, আর হচ্ছে কপার সলিড। বুঝতে পারছো? ঠিক আছে। এখন এটা তো একটা কঠিন ধাতু, ঠিক আছে, কিন্তু এটা যদি কঠিন ধাতু বা অ্যানোড ক্যাথোড যদি কঠিন না হয়ে যদি এটা গ্যাস হইতো তখন কি হতো, তখন কি অ্যানোড আর ক্যাথোড হিসেবে মনে করো হাইড্রোজেন আছে, তাহলে হাইড্রোজেন কি আমরা অ্যানোড বা ক্যাথোড হিসেবে নিতে পারতাম? তখন হচ্ছে আমরা প্লাটিনাম ইউজ করতে হবে। তখন কিন্তু মনে করো এখানে যদি হাইড্রোজেন হয়, এটা মনে করো এখানে হাইড্রোজেন আছে, ঠিক আছে, তাহলে এর আগে যদি অ্যানোডে হয় তখন এর আগে প্লাটিনাম ব্র্যাকেট দিয়ে লিখে দিতে হবে। আর যদি পরে হয়, ঠিক আছে, হাইড্রোজেন এখানে থাকে তার মানে পরে হচ্ছে প্লাটিনাম দিয়ে দিতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে এই ক্ষেত্রে হচ্ছে এই যে এটা হচ্ছে গ্যাস তড়িৎদ্বার যেটা আছে, গ্যাস তড়িৎদ্বারের ক্ষেত্রে অবশ্যই আমার এখানে কোন তড়িৎদ্বার ইউজ করতেছি সেটা লিখে দিতে হবে, ঠিক আছে। আর হচ্ছে যদি তোমার Fe2+, Fe3+ যদি এইরকম থাকে, অর্থাৎ আমি একটা আয়নটা হচ্ছে অ্যানোড হিসেবে ইউজ করছি, Fe2+ টা অ্যানোড হিসেবে ইউজ করছি, আর যে তড়িৎ বিশ্লেষণ নিছি সেটা হচ্ছে Fe3+ এর। Fe2+ হচ্ছে আমার তড়িৎদ্বার হিসেবে ইউজ করছি, আর Fe3+ হচ্ছে আয়ন হিসেবে ইউজ করছি। তাহলে এই ক্ষেত্রেও কিন্তু আমার প্লাটিনাম হচ্ছে আমার হচ্ছে এখানে তড়িৎদ্বারের জন্য লিখে দিতে হবে। তাহলে দুই ক্ষেত্রে, একটা হচ্ছে গ্যাস তড়িৎদ্বার যদি হয় হাইড্রোজেন বা এই ধরনের যদি গ্যাস থাকে, আর যদি হচ্ছে একে আয়ন হিসেবে যদি কোনো হচ্ছে আমি তড়িৎদ্বার ইউজ করি, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আমি প্লাটিনাম লিখে দিতে হবে। বুঝতে পারছো? তাহলে এটা হচ্ছে তড়িৎদ্বার লেখার নিয়ম বা কোষ লেখার নিয়ম, ঠিক আছে। আরেকটা জিনিস হচ্ছে তোমাদের এরপর হচ্ছে তড়িৎ বিভব। তড়িৎ বিভব হচ্ছে কি, তড়িৎ বিভবের একক হচ্ছে ভোল্ট। তড়িৎ বিভব হচ্ছে তোমার হচ্ছে যে এইখানে যখন হচ্ছে তড়িৎ প্রবাহিত হচ্ছে, তাহলে এই ক্ষেত্রে অ্যানোডের বিভব আর ক্যাথোডের বিভব যদি বিয়োগ করি, তাহলে তড়িৎ চালক শক্তি বা তড়িৎদ্বার বিভব যদি ইউজ করি, তাহলে অ্যানোডের বিভব, অ্যানোডের সাধারণত বিজারণ বিভব দিয়ে করা হয়। প্রথমে হচ্ছে ক্যাথোডের বিজারণ বিভব বিয়োগ হচ্ছে অ্যানোডের বিজারণ বিভব করলে আমরা হচ্ছে তড়িৎ চালক শক্তি বা ওই কোষের তড়িৎ চালক শক্তি নির্ণয় করতে পারবো। তাহলে তড়িৎ চালক শক্তি ইকুয়াল টু কি, ক্যাথোডের বিজারণ বিভব বিয়োগ অ্যানোডের বিজারণ বিভব, ঠিক আছে। দুইটাই বিজারণ বিভব দিয়ে কাজ করে। এখানে তিন ভাবে সূত্রটা লেখা যায়, কিন্তু এটা সবথেকে ইজি বা এটাই সবথেকে হচ্ছে যে ক্যাথোডের বিজারণ বিভব বিয়োগ হচ্ছে অ্যানোডের বিজারণ বিভব। কারণ তোমরা যখন ম্যাথ করবা, ঠিক আছে, তখন বেশিরভাগ ক্ষেত্রে বিজারণ বিভবটাই দেওয়া থাকে, ঠিক আছে। তো বিজারণ বিভব দেওয়া থাকলে ওইটা দিয়ে ম্যাথ করা সহজ। আর যদি জারণ বিভব দেওয়া থাকে তাহলে বিজারণ বিভব কিভাবে বের করবো, জাস্ট ওই যেটা দেওয়া থাকবে তার যদি মাইনাস করে দিই তাহলে ওইটা হচ্ছে আমার জারণ বিভব বের হয়ে যাবে, ঠিক আছে, মানে বিজারণ বিভব, জারণ বিভব থেকে বিজারণ বিভব চলে আসবে। আচ্ছা, তাহলে মোটামুটি হচ্ছে 4.8 পর্যন্ত গেল, তাই না? আচ্ছা, এবার তাহলে যে বইটা বের করে আমি বইটা একবার একটু দাগাই দিই। বইয়ের একদম প্রথমে যাও,
ফার্স্টে হচ্ছে তোমার যে তড়িৎ পরিবাহীর প্রকারভেদগুলো, ঠিক আছে, তড়িৎ পরিবাহীর ওই যে প্রকারভেদ আছে ওইখানে হচ্ছে 4.1 এর ওই যে তড়িৎ সুপরিবাহী তড়িৎ যে প্রত্যেকটা অর্ধপরিবাহী সুপার কন্ডাক্টর প্রত্যেকটার উদাহরণগুলো লাগবে, ঠিক আছে। তারপর হচ্ছে পরের পৃষ্ঠায় যে একটা ছক আছে, ছকটা লাগবে, ছকের হচ্ছে গিয়ে দুই ভাগে ভাগ করা হয়েছে, ছকের ওইখান থেকে প্রকারভেদগুলো পড়তে হবে। তারপরে 4.1 এর মধ্যে আছে ধাতব ইলেকট্রনীয় পরিবাহী আর হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী, এই দুইটার মধ্যে পার্থক্য, এদের মধ্যে যে পার্থক্যগুলো আছে এটা হচ্ছে দরকার হলে ছক করে লিখে নিবা, বা হচ্ছে এই স্লাইডে দেখো যে ছক করে দেওয়া আছে, ছকের থেকে দেখে নিবা, ঠিক আছে। এর পরের পৃষ্ঠায় দেখো তাপমাত্রা বৃদ্ধিতে ইলেকট্রনীয় পরিবাহীর হচ্ছে প্রবাহ হ্রাস পায়, এর সাথে যে আরো দুইটা লাইন যোগ করে দিলাম, অর্থাৎ সেমিকন্ডাক্টরে কি হবে আর তড়িৎ বিশ্লেষ্য শক্তি কি হবে, এটা একসাথে অ্যাড করে নিবা। এরপরে তড়িৎ বিশ্লেষের পরিবাহিতা থেকে প্রত্যেকটা পরিবাহিতা, তুল্য পরিবাহিতা, মোলার পরিবাহিতা, আপেক্ষিক পরিবাহিতা প্রত্যেকটার একক, আর হচ্ছে গিয়ে তোমার হচ্ছে সিজিএস পদ্ধতিতে, এসআই পদ্ধতিতে। এবার হচ্ছে তড়িৎ বিশ্লেষের পরিবাহিতা, আপেক্ষিক পরিবাহিতা কি কি বিষয়ের উপর নির্ভর করে, একটা ছক আছে, এটা হচ্ছে 553 পৃষ্ঠার নিচের দিকে জেনে নাও দিয়ে একটা ছক আছে, এই ছকটা হচ্ছে অবশ্যই মুখস্থ করতে হবে, ঠিক আছে। এখানে ডাইইলেকট্রিক ধ্রুবকের মান নেওয়া আছে। এরপর হচ্ছে 555 পৃষ্ঠায় দেখো জেনে নাও দিয়ে আরেকটা ছক আছে, ঠিক আছে। 555 পৃষ্ঠায় একটা ছক আছে, এই ছকের মধ্যে হচ্ছে তড়িৎ বিশ্লেষের পরিমাণ সে ইয়াগুলো আছে, যে ইয়াগুলো ওইটা হচ্ছে জেনে নাও দিয়ে ওইটা হচ্ছে কি মুখস্থ করতে হবে। এরপর হচ্ছে আচ্ছা, এই যে তড়িৎ বিশ্লেষের পরিবাহিতা এটা নির্ণয় করে কোন সূত্রের মাধ্যমে বা কোন প্রক্রিয়া ব্যবহার করে, ঠিক আছে, এটা কিন্তু আসে, এটা হচ্ছে হুইটস্টোন ব্রিজ নীতি। হুইটস্টোন ব্রিজ নীতিতে তড়িৎ বিশ্লেষের পরিবাহিতা নির্ণয় করে, এটা হচ্ছে কি একটু দাগায় নাও, ঠিক আছে। এবার হচ্ছে ম্যাথগুলোর থেকে এই যে এটা গেল হুইটস্টোন নীতি। তারপর হচ্ছে ইয়াতে যাও 4.3 562 পৃষ্ঠা, 562 পৃষ্ঠা 4.3 হচ্ছে এইখানে আয়নিক যৌগ, দুর্বল, তারপর হচ্ছে অপোলার যৌগ আর হচ্ছে গিয়ে পোলার যৌগ, এদের মধ্যে তড়িৎ কোনটা সবল তড়িৎ বিশ্লেষ্য, কোনটা মৃদু তড়িৎ বিশ্লেষ্য, এটা লাগবে, ঠিক আছে। এটা গেল। এবার হচ্ছে তড়িৎ বিশ্লেষের বিভিন্ন পদ, ওইটা একটু দাগায় না, ওইটা লাগবে। আর ফ্যারাডের সূত্রের সংজ্ঞা, ফ্যারাডের সূত্রের প্রযোজ্যতা, সীমাবদ্ধতা, এটা লাগবে। আর তোমার হচ্ছে এখান থেকে সক্রিয়তা সিরিজটা, তাহলে সক্রিয়তা সিরিজ মুখস্থ করলে কোনটা আগে চার্জ মুক্ত হবে, কোনটা পরে চার্জ মুক্ত হবে। তারপরে হচ্ছে তোমার হচ্ছে শিল্পক্ষেত্রে তড়িৎ বিশ্লেষণের ব্যবহার 577 পৃষ্ঠা, এখানে 6টা পয়েন্ট আছে, 6টা পয়েন্ট অবশ্যই মুখস্থ রাখতে হবে, ঠিক আছে। শিল্পক্ষেত্রে তড়িৎ বিশ্লেষণ সক্রিয়তা সিরিজের ব্যবহারগুলো মনে রাখতে হবে, কোনটা হাইড্রোজেন প্রতিস্থাপন করতে পারতেছে স্টিম থেকে, পানি থেকে, আর হচ্ছে অ্যাসিড থেকে, এই বিক্রিয়াটা পড়তে হবে। আর হচ্ছে লবণ সেতুর ব্যবহারটা পড়তে হবে, লবণ সেতু কি দিয়ে তৈরি করা হয়, লবণ সেতুর বৈশিষ্ট্য, এটা পড়তে, লবণ সেতুর বৈশিষ্ট্যগুলো মনে রাখতে হবে। আর হচ্ছে তড়িৎদ্বার বিভব, তাহলে এই পর্যন্ত হচ্ছে 4.8 পর্যন্ত হচ্ছে এগুলোই মনে রাখতে হবে বা এগুলো পড়তে হবে, ঠিক আছে। আর এর পরের অংশ হচ্ছে গিয়ে পরের দিন সলিমুল্লাহ মেডিকেলের হচ্ছে ফাহমিদ ভাই ক্লাস নেবে না, তখন হচ্ছে তোমরা এটা বুঝতে পারো। তাই এই মধ্যে তোমাদের কোনো প্রবলেম আছে বা বুঝতে কোনো সমস্যা আছে? কারো কোনো সমস্যা নাই, সব বুঝছো? ওকে, ক্লাস